আমি তো আপনাকে বিয়ে করার জন্য নাটক করিনি। আমি তো নাটক করেছিলাম আপনাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, যাতে লোকজন আপনার সম্পর্কে খারাপ জানি আপনি ভয় আর কোনোদিন এই বাড়িতে আসবে না। আমি তো এই জন্য নাটক করেছিলাম। আর আপনি বিয়ে করে নিয়ে এলেন। আমার কথা শোনার পর বাড়ির মালিক আমাকে জোরে একটা ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর কি হয়েছিল বন্ধুরা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার সব কিছু শেষ হয়ে গেছে। এই লোকটা আমার সম্মান নষ্ট করে দিয়েছে। আমি কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকলাম না। এখন আমি কোথায় যাব? বাড়ি ভাড়ার টাকা নিতে এসে তো আমাকে সব শেষ করে দিয়েছে। আমি কান্না করতে করতে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলাম, যাতে আমার অবস্থা দেখে সবার আমার প্রতি করুণা হয়। ছোটবেলা থেকেই আমার অভিনয় করার খুব শখ ছিল। তাই আজকে আমি এমন অভিনয় করেছি যে সবাই আমার মিথ্যা অভিনয় ফেঁসে গেছে। পুরো এরিয়া আমাদের বাড়ির বাইরে একজোট হয়ে গেছিল। সবার সহানুভূতি আমার সাথে ছিল। সবাই আমার বাড়ির মালিককে অভিশাপ দিয়েছিল। আর আমার বাড়ির মালিক সবাইকে নিজের নির্দোষ হওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেখানে উপস্থিত লোকেদের মধ্যে কেউ তার কথা বিশ্বাস করছিল না। আমি একজন 12 বছরের মেয়ে। আর আমার অবস্থা খুব খারাপ ছিল। এই কারণে সবার আমার উপরে সহানুভূতি ছিল। আমি কান্না করতে করতে তারা চোখে বাড়ির মালিককে দেখছিলাম যে নিজেকেই দের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। মালিক কিছুক্ষণ আগেই ভাড়া চাইতে আমাদের বাড়িতে এসেছিল। আর আমি এমন অভিনয় করলাম যে তার কাছে নিজের সম্মান বাঁচানোর কোনো রাস্তাই বাকি রইল না। আমাদের বাড়ির মালিক খুবই ভদ্রলোক। সে যদিও কিছুটা রাগী আর জেদি ছিল, কিন্তু কখনোই আমার উপরে খারাপ নজর দেয়নি। আজকে সে যখন ভাড়া চাইতে এসেছিল তখন আমার উপরে খুব রাগ দেখাতে শুরু করেছিল। কেননা আমাদের গত কয়েক মাসের ভাড়া বাকি ছিল। আজকেও আমাদের কাছে তাকে টাকা দেওয়ার জন্য কোনো টাকা ছিল না। এই কারণেই আমি অনেক চিন্তা ভাবনা করে বাড়ি ভাড়া বাঁচানোর জন্য এই নাটক করেছিলাম। আর এটা বলে তাকে বাড়ির ভিতরে নিয়ে আসবে। আজকে আমি অর্ধেক ভাড়া দিয়ে দেব। প্রথমে তো সে আমাকে না করতে লাগল, কিন্তু আমি তাকে চালাকি করে ভেতরে ডেকে নিলাম। আমি তাকে বললাম যে বাইরে খুব গরম, আর আপনি এত দূর থেকে হেঁটে এসেছেন। ভিতরে আসুন, আমি আপনাকে ঠান্ডা শরবত দিচ্ছি। সে জানত না যে আমার মা বাড়ির ভিতরে নেই, আর আমি বাড়িতে একলা আছি। সেই বেচারা তো অজান্তেই। আমার বারবার বলাতে সে বাড়ির ভেতরে আসে। আর সুযোগ দেখে আমি বিছানার চাদর টেনে নিচে ফেলে দিলাম। নিজের চুল এলোমেলো করলাম। আর খুব তাড়াতাড়ি করে এক নাটক করার প্রস্তুতি নিলাম। তারপর অভিনয় করতে শুরু করলাম। এত চালাকি চেহারা এত তাড়াতাড়ি করছিলাম যে আমার 35 বছরের বাড়ির মালিক হতভম্ব হয়ে গেছিল। তার তো মাথাতেও এরকম কিছু ছিল না আমি এত জঘন্য কিছু করব। আমি তাকে টাকা দেওয়ার বদলে নিজের আমার মনে হয়েছিল এভাবে আমাদের থেকে জান বেঁচে যাবে। আমার এই ব্যবহারে সে খুব বেশি ভয় পেয়ে গেল। কিন্তু এর আগে সে আমার এই ব্যবহার চিন্তাভাবনা বুঝতে পারে। তার আগে আমি এমন চেঁচামেচি জুড়ে দিলাম যে সে কিছু বোঝার বা পালানোর সুযোগ পায়নি। এটা একটা ছোট পাড়া। এখানে সবার বাড়ি একে অপরের সঙ্গে লাগানো। তাই আমার হালকা চিৎকারে আশেপাশের সব লোক বাড়ির বাইরে জড়ো হয়ে গেল। বাড়ির মালিক রেগে আমার দিকে ঘুরছিল। তার মুখে রং সাদা হয়ে গেছে। সে তো কখনো স্বপ্নেও ভাবেনি যে আমি এমন কোনো রকম ব্যবহার করতে পারি। এখন যখন সে বুঝতে পারে আমি তার সাথে কি করেছি, তখন সে আমাকে ধমকাতে লাগল যে যদি আমি চলনা বন্ধ না করি তাহলে সে আমাকে বাড়ি থেকে চিরদিনের জন্য ধাক্কা মেরে বের করে দেবে। কিন্তু আমি ভেবে নিয়েছি আমি তার কোনো কথাতেই ভয় পাব না। আমি তার ধমকিতে ভয় না পেয়ে ঘরের দরজা খুললাম আর চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে এলাম। আমার মাথার এলোমেলো চুল দেখে লোকের চোখ বড় বড় হয়ে গেল। বাইরে উপস্থিত লোকেরা আমাকে এই অবস্থায় দেখে কানে কানে কথা বলতে লাগল। আমি কান্না করে এমন হাঙ্গামা সৃষ্টি করলাম যে সেখানে উপস্থিত মহিলারা আমাকে সান্ত্বনা দিচ্ছিল। আমার উপরে তাদের করুণা হচ্ছিল। আর তারা বাড়ির মালিককে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিল। যার মুখে যা আসছিল সে তাই বলছিল। বাড়ির মালিককে কেউ এটা বলে ধমক দিচ্ছিল যে দেখে তো সরল সোজা আর ভদ্রলোক মনে হয়, কিন্তু যুবতী মেয়েকে একলা বাড়িতে দেখে নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছে।
মানলাম এরা গরিব মানুষ ভাড়া দিতে পারেনি, কিন্তু এর মানে এই নয় যে কোনো মানুষ এসে আমাদের মেয়েদের মান সম্মান হানি ঘটাবে। এই মেয়েটা শুধু এখানে না, আমাদের পাড়ার মেয়ে, তাই বাড়ির মালিকের এই জঘন্য উদ্দেশ্য ব্যাপারে আমরা চুপ থাকব না। এরা আসে এই লোক যারা আমাদের গরিব কখনো অনুভব করেনি আর না কখনো আমাদের বাড়ির অভাবের কথা আমাদেরকে জিজ্ঞাসা করেছি। কিছু লোক তো আগুনে ঘি ঢালার কাজ করেছে, আর বাড়ির মালিকের উপরে হামলা করার চেষ্টা করছি। এই চেঁচামেচির ভিতর আমার মা ও বাজার থেকে ফিরে এসেছে, আর এই সব কিছু দৃশ্য দেখে হতভম্ব হয়ে জোরে জোরে কান্না করতে লাগল। মা জানত না যে আমি এটা অভিনয় করেছি, তাই মা অন্যদের মতো বাড়ির মালিককে দোষারোপ করেছিল। এরপরে পাড়ার মহিলারা বাড়ির মালিককে বলতে লাগল, তুই মেয়েটার সম্মানের উপর হাত দিয়েছিস, এখন এই বেচারিকে বিয়ে করবে কে? এটা তো সারা জীবন নিজের মায়ের উপর বোঝা হয়ে থাকতে হবে। তো এই অপরাধেই শাস্তি হওয়া উচিত যে তুই এখন এই মেয়েকে বিয়ে করবি আর এই বাড়ির মেয়ের নামে করে দিবি, না হলে আমরা তোর এরিয়াতে পা রাখাও মুশকিল করে দেব, আর তোর বিরুদ্ধে পুলিশের রিপোর্ট লেখান। বাড়ির মালিক সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করুন যে সে কিছু করেনি, ও একজন ভদ্র বিবাহিত মানুষ, কিন্তু ওর কথা কেউ শুনল না। সবাই একজোট হয়ে তার উপর এমন চাপ সৃষ্টি করল যে সে রাজি হয়ে গেল। কিন্তু এই সমস্ত নাটকের সময় আমি বিয়ের ব্যাপারে ভাবিনি। আমি তো শুধু এটা ভেবেছিলাম যে আমি ওকে বদনাম করে এ পাড়া থেকে বের করে দেব, পরে সে নিজেই ভয়ের কারণে কখনোই বাড়ির দিকে আসবে না। কিন্তু পাড়ার লোকেরা তো আমাদের বিয়ের ব্যবস্থা করতে শুরু করে দিই। আমি খুব ভালোভাবেই জানতাম যে বাড়ির মালিক বিবাহিত মানুষ, তাহলে আমি কিভাবে তাকে বিয়ে করতে পারি, আর বিয়ের পরে না জানি সে আমার সাথে কি ব্যবহার করবে। এই কারণে আমি তাকে বিয়ে করতে চাইলাম না। কিন্তু সেখানে যতজন মহিলা দাঁড়িয়েছিল সবাই মিলে আমাকে বোঝাতে লাগলো আর বলতে লাগলো, এখন তোকে কেউ নিজের করে নেবেন না, তো সারা জীবন বরবাদ হয়ে যাবে। তুই কিভাবে কাউকে মুখ দেখাবে বল, লোকজন কথা শোনাবে, এই জন্য এটাই ভালো হবে তুই বিয়ে করেনি। এই আমার চালাকি আমার উপরে ভারী হয়ে ফিরে এলো। আমার মা ও আমাকে বোঝাতে লাগলো, যা হয়েছে সেটা ভুলে যা, বাড়ির মালিক ভালো মানুষ, কোনো কারণে হয়তো শয়তানের খপ্পরে পড়েছে, এটাকে বিয়ে করে নে, উত্তর জীবন সুন্দর হয়ে যাবে। এমনিতেও আমরা এত গরিব, তার উপরে তোর মাথার উপরে বাবার ছায়া নেই, তারপরে তোকে এই অবস্থায় কে বিয়ে করবে? এরপর সবাই মিলে এই বিয়ের জন্য আমাদের দুজনকে বাধ্য করে দিন, আর এতগুলো লোক মিলে আমাদের দুজনের জবরদস্তি বিয়ে দিয়ে দিন। আর বিয়ের সময় বাড়ির মালিককে এই বাড়িটা আমার নামে লিখে দিতে হয়, যে বাড়ি ভাড়ার জন্য সে এতটা হাঙ্গামা করতে থাকত। নিজের এই বিজয়ের জন্য একদিকে মনে মনে খুশি হচ্ছিলাম যে বাড়ি আমার নামে হয়ে গেছে, আর এখন আমাদেরকেই বাড়ির জন্য ভাড়া দিতে হবে না। কিন্তু অন্যদিকে এই বিয়ে আমাকে টেনশনে ফেলে দিচ্ছিল না। জানি কিভাবে এই মালিকের থেকে নিজের জীবন সাজাতে পারব। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল মালিক আমাকে কথা শোনাবে আর আমাকে উল্টোপাল্টা কথা বলে এখান থেকে চলে যাবে, কিন্তু সবকিছুই উল্টো হচ্ছিল। বাড়ির মালিক আমার মায়ের দিকে তাকিয়ে বলতে লাগল, এখন আপনার মেয়ে আমার বউ, এই কারণে আজ থেকে এই বাড়িতেই থাকবে, আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। মালিকের কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি ভাবতেও পারছি না যে এরপরে আমার সাথে কি হবে। আমার এই আইডিয়া একদমই ছিল না যে সে আমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলবে, যেহেতু সে আগে থেকেই বিবাহিত, বাড়িতে তার বউ আছে। আমার অনেকবার মানা করার পরেও মালিক আমাকে বলল, আজকে আপনার মেয়ে এই বাড়ি থেকে বিদায় হচ্ছে, এখনই আমার দায়িত্ব আর আমার সাথে থাকবে, আর এই বাড়ি আজ থেকে আপনার, আপনি এখানে শান্তিতে থাকুন, আর আমি কখনোই আপনার কাছে ভাড়া চাইতে আসবে না। সেই লোকটা রেগে আমাকে টানতে টানতে নিজের গাড়িতে বসিয়ে নিজেও গাড়িতে উঠে বসল। তার সঙ্গে একা গাড়িতে বসার সাথে সাথে আমার হাত পা কাঁপতে লাগল, কেননা এখন তো আমার মা আমার সাথে ছিল না, আর না তো পাড়ার লোকেরা। না জানি আমার সাথে কি হতে যাচ্ছে। এখন যা কিছু এই লোকটা আমার সাথে করবে সেটা আমাকে একলাই সহ্য করতে হবে। মালিকের চোখে রাগ আর ঘৃণা দেখে আমার তো জীবন বেরিয়ে যাচ্ছিল। না জানি সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। 1 ঘন্টা চলার পরে গাড়ি একটা ছোট্ট বাড়ির সামনে এসে থামল। এরপর মালিক আমাকে গাড়ি থেকে বের করে বাড়ির ভেতর নিয়ে
আর একটা ঘোরের মধ্যে আমাকে ধাক্কা দিয়ে দিন। আমার এরকম মনে হচ্ছিল যে তুফান আসতে চলেছে। এখন আমি দেব। আরে আমার উপরে অধিকার আছে। যা কিছু করার না জানিয়ে আমার সাথে কী রকম ব্যবহার করবে, এখানে তো আমাকে বাঁচানোর মতো কেউ নেই। কিন্তু এই সময় সে আমাকে কিছু না বলে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি খুব চালাকি করতে গিয়ে যে তামাশা খারাপ করেছিলাম সেটা শেষ হয়ে গেছে। আর এখন আমার ভয় করছিল। না জানি এখন আমার সাথে কি হতে যাচ্ছে। এই সমস্ত কথা ভেবে আমি কাঁদতে লাগলাম। সবেমাত্র আমার কান্না করার কিছু সময় হয়েছিল, তখনই ঘরের দরজা খোল আর একটা খুব সুন্দরী মহিলা ঘরের মধ্যে এসে গেল। সে এত সুন্দরী আর ফর্সা ছিল যে আমি তাকে দেখতে থমকে গেলাম। আমি প্রথম নজরে তাকে চিনে ফেললাম যে এই আমার বাড়ির মালিকের প্রথম বই। তাকে দেখে প্রথমেই আমার মাথায় যে কথাটা এল সেটা হলো যে পুরুষের প্রথম বই এত সুন্দরী, সে আমার মতো মেয়ের দিকে কে নজর দেবে। যতই সেই মেয়েটা আমার কাছে আসতে লাগল ততই আমার ভয় হচ্ছিল। না জানি আমার সাথে কেমন আচার ব্যবহার করবে। কেননা মহিলারা নিজের স্বামীকে কখনোই অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারে না। আর যেভাবে আজকে আমাদের বিয়ে হয়েছে তাতে তো আমার এই মেয়েটার থেকে কোনো ভালো ব্যবহারের আশাই ছিল না। হয়তো ওর বর ওকে আমার সত্যিটা বলে দিয়েছে, তাই ও জানে যে আমি কিভাবে ওর বরের উপরে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে ফাঁসিয়েছে আর পুরো এরিয়ার সামনে তাকে অসম্মান করেছি। তাই এখন হয়তো আমার থেকে সবকিছু বদলা নেবে। যদি সত্যি সবকিছু জানে তাহলে না জানি আমার সাথে কি করে বসবে। সে আমাকে খুব ঘুরে ঘুরে দেখছিল। কিছু সময় চুপচাপ আমাকে দেখতে থাকো। তারপরে হেসে বলতে লাগল, তুমি তো খুবই সুন্দর, কিন্তু তুমি কেমন নববধূ, তুমি তো সজনী বিয়ের কাপড় ও বনি। তার কথা শুনে আমি হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তার কথায় না তো কোনো জল ছিল আর না তো কোনো তেরচাভাবে ছিল, বরং তার মুখের উপরে হালকা হাসি লেগেছিল। তার এই হাসি আমাকে খুব অবাক করেছিল। তার চোখ যখন আমার খালি হাতের উপর পড়ল তখন সে নিজের হাত থেকে চুড়ি খুলে আমার হাতে পরিয়ে দিল। আমি তার এসব কাজ খুব অবাক হয়ে দেখছিলাম। আমি তার সতীন, তারপরেও সে কিভাবে আমার সঙ্গে এত ভালোবেসে কথা বলছে, আর সেটাও এমন। বিয়ের পরে সে কিছু সময় আমার কাছে বসে থাকল আর আমার সঙ্গে কথা বলতে থাক। তার কথায় মধু ঝরে পড়ছিল। সে আমাকে এমন কোনো কথা বলেনি যাতে আমার এরকম মনে হয় সে আমাকে ঘৃণা করে। তার মাধুর্যপূর্ণ কথা শুনে আমার কিছুটা সাহস পেল। আমি ভয়ে ভয়ে তাকে বললাম, পশ্চিমের থেকে আমার খুব ভয় লাগছে না। জানি সে আমার সাথে কি করবে, আমি জানি যে কারণে সে আমার উপরে বিরক্ত হয়েছে সেটা অনেক বড় ভুল, কিন্তু অভাব আমাকে এমন করতে বাধ্য করেছে। আমার কথা শুনে সে বলতে লাগল, তুমি চিন্তা করো না, জয়নাল খুব ভালো মানুষ, ও তোমার কিছুই করবে না। এরপর সে উঠে বাইরে চলে গেল। আর কিছু সময় পরেই ফিরে এল। এবার যখন ফিরে এল তখন ওর হাতে দুধের গ্লাস ছিল। ও সেই দুধের গ্লাসটি আমার হাতে ধরিয়ে দিল আর বলল, এই দুধ খেয়ে নাও। আর তুমি দেখো জয়নাল তোমার উপরে একদমই রাগ করবে না। ও দুধের গ্লাস আমাকে ধরিয়ে দিয়ে তারপরে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমার খিদে পাচ্ছিল, কেননা এই সময়ে নাটকের কারণে আমি দুপুরের খাবার খেতে ভুলে গেছিলাম। তারপরে বিয়ের চক্করেই বাড়িতে আসতে রাত হয়ে গেল। এই কারণে আমিও সেই দুধের গ্লাস শেষ করে দিলাম আর ঘরের মধ্যে এদিক ওদিক দেখতে লাগলাম। সবেমাত্র কিছু সময় কেটেছিল, তখন ঘরের দরজা আবারও খুলে। আর এটা দেখে আমার বুঝি দামটা বেরিয়ে গেল যে আমার সতীর বর্ষে যে ঘরের ভিতর আসছে। আরও এসে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। তার ব্যবহারে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। না জানিও তার বিয়ের শেরওয়ানি পরে এসেছিল, যেটা ওর সাইজে অনেক বড় ছিল, আর মাথার উপরে বরের উপরে ছিল যেটা বিয়ের দিন নতুন বর পরে। আমি তো বুঝতেই পারছিলাম না। এই তো কিছুক্ষণ আগে আমার সাথে একদমই ঠিক ছিল আর আমার সঙ্গে কথা বলছিল। হঠাৎ করে কি হয়ে গেছে, এই কেন বরের কাপড় পরে আমার কাছে এসেছে? আরে দরজার ভিতর থেকে লাগিয়ে দিয়েছে কেন? সে আস্তে আস্তে আমার বিছানার উপরে এসে বসে পড়ল আর তার হাতে ধরা একটা ছোট্ট মহলের ডিব্বা খুলে আমার সামনে রেখে দিল, যার মধ্যে খুব সুন্দর একটা সোনার চেন চকচক করছিল। সে সুন্দর করে হেসে আমাকে বলতে লাগল,
এটা আমার তরফ থেকে তোমার মুখ দেখার গিফট। তুমি আমার সুন্দরী বউ। তার এই কথা শুনে তো আমার জীবন জ্যান বেরিয়েছিল। আমি পারব কিভাবে হতে পারে, সে তো নিজেই একটা মেয়ে। না জানি কেন সেরকম পাগল পাগল কথা বলছিল। ভয় পেয়ে আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তাকে বললাম, মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছ? আমাকে দাঁড়াতে দেখে এসে আমাকে বিছানায় বসিয়ে বলতে লাগল, আমি বলছি তুমি আমার বউ, তাই তুমি এখান থেকে কোথাও যাব না। আমি তোমার খুব খেয়াল রাখব। তোমাকে খুব ভালোবাসত, কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি হতভম্ব হয়ে তার কথা শুনছিলাম। বুঝতে পারছিলাম না কিভাবে ঘর থেকে বাইরে বেরিয়ে পালিয়ে যাব। এই মেয়েটা রোগা পাতলা হওয়ার পরেও আমার উপরে নিজের জোর দেখাচ্ছিল। বন্ধুরা, বাকি ইতিহাসটা আগামীকাল আপলোড দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।